হলেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার করলেও প্রধান মুখ হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বলা হচ্ছে মোদী 3.0। আর মন্ত্রিসভায় পুরনো মুখদের জয় জয়কার। রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন প্রথম থেকেই কিচেন ক্যাবিনেটে। মোদীর আস্থাভাজন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রকে। মন্ত্রিসভা নতুন কিন্তু সদস্যরা সবাই পুরনো। আর এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি যেখানে মাত্র 240 আসন পেয়েছে, সরকার করতে 32টি আসন কম, শরিকদের ছাড়া যে সরকার গড়া সম্ভব ছিল না, তাদের বাড়তি কোনো গুরুত্বই দিল না। এটা কি মোদির কারিশমা? মৈত্রী ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে, কথা বলবো। মৈত্রী, শরিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তারা পেলেন না, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব না পেয়েও শরিকরা কেন সমঝোতা করলেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব একেবারে যে মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল, অর্থাৎ যে জায়গায় তাদের আসন পাওয়ার কথা ছিল সেই আসনগুলো তারা পেলেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা মোদী মন্ত্রিসভায় কিছুটা হলেও তারা সময় দিতে চাইছেন এবং প্রাথমিকভাবে এই একই ঘটনা কিন্তু গিয়েছিল যখন একেবারে শুরুর দিকে, যখন গতকাল যখন মন্ত্রিত্ব বন্টন এবং পূর্ণ মন্ত্রিত্ব বা ইন্ডিপেন্ডেন্ট চার্জেস কাকে কি দেওয়া হবে সেই নিয়ে যখন কথা হচ্ছিল, সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে মহারাষ্ট্র থেকে প্রথম প্রতিবাদ আসে। যদিও এখনো পর্যন্ত কিন্তু টিডিপি এবং জেডিইউ এর তরফ থেকে আলাদা করে কোনো বক্তব্য আসেনি। জিতেন্দ্র মাঝি তিনি ভালো মন্তব্য পেয়েছেন, কিন্তু টিডিপি বা জেডিইউ তারা যে মন্ত্রক চেয়েছিলেন, টিডিপিকে যেরকম একদিকে সিভিল এভিয়েশন দেওয়া হয়েছে, জেডিইউকে পঞ্চায়েত দপ্তর দেওয়া হয়েছে, পঞ্চায়েত মন্ত্রক দেওয়া হয়েছে, কিন্তু তারা যে মন্ত্রক চেয়েছিলেন সেগুলো কিন্তু তারা পাননি। অন্যদিকে চিরাগ পাসওয়ান তাকেও পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু সব বিজেপি নিজের হাতেই রেখেছে এবং তেমনটাই কিন্তু তাদের প্রাথমিক স্ট্র্যাটেজিও ছিল বলেই এখনো বিজেপির অন্দরে জানা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং বিশেষত যে মন্ত্রকে আগে যারা মন্ত্রিত্ব সামলেছেন তাদেরকে বদল করা হবে না, এমনটাই কিন্তু স্ট্র্যাটেজি ছিল বিজেপির এবং সেই অনুযায়ী কিন্তু তাদের শরিকদেরকে বোঝানো হয়েছিল এবং শরিকদের তরফ থেকে যদিও দাবি ছিল যে তাদেরকে ভালো মন্ত্রক দেওয়া হোক এবং বিশেষত গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা যাতে পান সেরকম দাবি তাদের তরফ থেকে ছিল। সেই মন্ত্রকগুলোর মধ্যে কিন্তু কিছুটা হলেও তারা আপোষ করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে তারা ওয়েট এন্ড ওয়াচ প্রসেস এখন নিতে চাইছেন এবং আপাতত তারা দেখতে চাইছেন যে মন্ত্রক হওয়ার পর তারা কতটা গুরুত্ব পান এবং এই গুরুত্ব বুঝে তারপরে হয়তো এই যারা বিশেষত যারা কি মেকার্স যারা রয়েছেন এই মুহূর্তে টিডিপি এবং জেডিইউ তাদের পরবর্তী পদক্ষেপ হয়তো তারা চূড়ান্ত করবেন। বেশ, মন্ত্রিসভা নতুন কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। তৃতীয় মোদী মন্ত্রিসভায় দফতর বন্টন করা হয়েছে, কিচেন ক্যাবিনেট একই রাখলেন নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী ফের অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে এস জয়শঙ্কর তিনি বিদেশ মন্ত্রী পদে, নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রী থাকলেন। নতুন মন্ত্রিসভা কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। নীতিন গডকরি তিনি সড়ক পরিবহন মন্ত্রী হলেন। ধর্মেন্দ্র প্রধান তিনি শিক্ষামন্ত্রী। নতুন মন্ত্রিসভা কিন্তু মন্ত্রীরা সবাই পুরনো। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মন্ত্রী করা হয়েছে তাকে। পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রী। মোদীর মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় বিজেপির হেভিওয়েটরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। তিনি 2014 থেকে 2019 সালে তিনি জেপি নাড্ডা তিনি মোদীর মন্ত্রিসভায় ছিলেন। ফের মন্ত্রিসভায় ফিরলেন জেপি নাড্ডা, তিনি মন্ত্রী হলেন। অন্যদিকে যদি আমি দেখি যে পাশাপাশি মোদীর মন্ত্রিসভায় হেভিওয়েটদের যদি তালিকা দেখি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। শিবরাজ সিং চৌহানের হাতে কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী। মুখ্যমন্ত্রী থেকে তাকে তুলে আনা হলো এবং তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলো কৃষি ও পঞ্চায়েত। খাদ্যমন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী, অর্থাৎ প্রহ্লাদ
যোশীর গুরুত্ব বাড়লো। অন্যদিকে যদি দেখি মনোহর লাল খট্টর নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী করা হয়েছে, মন্ত্রক বদল করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি অসামরিক বিমান পরিবহন দপ্তরে ছিলেন এবং সেখানে মন্ত্রক বদল করে টেলিকমে এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্যদিকে কিরেন রিজিজু তিনি খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি সংসদ বিষয়ক মন্ত্রক। অন্যদিকে একটু বাংলার দিকে নজর রাখতেই হবে, কারণ এবারও পূর্ণমন্ত্রী নেই বাংলার। তৃতীয় মোদী সরকারের বাংলায় দুই প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি জাহাজ প্রতিমন্ত্রী রইলেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শিক্ষা উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ মোদী মন্ত্রিসভায় বাংলার দুই প্রতিমন্ত্রী। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তৃণমূল অভিযোগ করছে যে একটাও পূর্ণমন্ত্রী পায়নি বাংলায় বিজেপির খারাপ ফলের পরেও তো দুজন প্রতিমন্ত্রী হলেন, তার ব্যাখ্যা কি? দেখো, 2019-এও যে ফল 2024-এ বিজেপি রাজ্যের সংসদে ভোটে করেছে 2019-এর থেকে ভালো ফল করেছিল। তখনও দেখতে পাওয়া গিয়েছিল যে কোনো পূর্ণমন্ত্রীকে সেক্ষেত্রে দেওয়া হয়নি। এবং তুমি যার কথা বলে যে তৃণমূল কংগ্রেস এই অর্থেই কটাক্ষ করতে শুরু করেছে এবং সেখানে তারা বলছে যে বাংলাকে তো তারা গুরুত্ব দেয়ই না এবং বাংলাতে এসে যে ধরনের প্রচার চলে শুধুমাত্র ভোটের আসন সংখ্যার নিরিখে, কিন্তু তার বাইরে কোনো ধরনের মন্ত্রক দেওয়া বা পূর্ণমন্ত্রী দেওয়ার ইস্যুতে থাকে না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাতে যে ভূমিকা কেন্দ্রের তরফ থেকে নেওয়া উচিত ছিল সেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হয়নি। তবে বিজেপি শিবিরের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র আসন সংখ্যার নিরিখে বা জায়গাকে দেখে তো নয়। প্রথমত হচ্ছে এবারে হচ্ছে একাধিক শরিক দল এই কেন্দ্রীয় মন্ত্রিসভাতে রয়েছে, তাদের মন্ত্রীরা রয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে বহু গুরুত্বপূর্ণ দপ্তর জায়গা রয়েছে, সেক্ষেত্রে এই দপ্তরগুলো যারা পরিচালনা করতে পারবেন সেই জায়গাকে বাছাই করে সেখান থেকে মন্ত্রীদের বাছাই করা হয়েছে। তবে তৃণমূলের বক্তব্য বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আসলে কটাক্ষ করতে শুরু করেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাকে গুরুত্ব না দেওয়ার ফলেই এটি, এবং যে কারণে হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে হচ্ছে শান্তনু ঠাকুর তাদের দুজনকে প্রতিমন্ত্রী করা হলো, কোনো ধরনের পূর্ণমন্ত্রী তারা পেলেন না। বেশ হবে, বাংলায় সিট কমেছে বিজেপির, তাই কেন্দ্রের যতটুকু দেওয়া ততটুকুই দিয়েছে বলছেন বিজেপি রাজ্য সভাপতি, অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশ সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব পুরস্কার তো দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আরে ওর দলের মধ্যে দেখুন 2014 সাল থেকে 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে? মোদীর মন্ত্রিসভায় বাংলার দুই প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি শিক্ষা উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী। আর এ নিয়ে কি বলছে বালুরঘাট এবং বনগাঁ দেখুন। আই শ্রী শান্তনু ঠাকুর, আই সুকান্ত মজুমদার। 19 বঙ্গে বিজেপি একলাফে 2 থেকে 18 হয়। মোদীর মন্ত্রিসভায় জায়গা পান 4 সাংসদ। এবার রাজ্যে বিজেপি ধরাশায়ী। আঠারো থেকে কমে 12। এবার মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে 2, আগের বারের অর্ধেক। বাংলাদেশ সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব পুরস্কার তো দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার, আরেকজন শান্তনু ঠাকুর, যিনি গতবার ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়াতে আমাদের খুব আনন্দ পাইছি। গতবার 2.5 বছর ছিল যেটুকু উন্নতি করেছে তাতে আমরা দেখেছি ভালোই করেছে। শান্তনু ঠাকুর হলেন বঙ্গ বিজেপির মতুয়া মুখ। এবার ভোটের মুখে দেশ জুড়ে সিএএ চালু করে মোদী সরকার। এই সিএএ কে হাতিয়ার করে মতুয়া প্রধান 2 কেন্দ্র রানাঘাট এবং বনগাঁয় পদ্ম ফুটিয়েছে বিজেপি। এরপরেও মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছে,
নাগরিকত্ব শান্তনু ঠাকুর কি দেবে? নাগরিকত্ব আমরা নিজেরা সবাই নাগরিক, আমরা ভোট দিই, আমাদের আধার কার্ড আছে, আমাদের সমস্ত কার্ড আছে, আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে? নাগরিকত্ব তো ভাওতা। আমরা যদি নাগরিক নাই হই তাহলে আমাদের ভোটে শান্তনু মন্ত্রী হয়েছে, তাহলে শান্তনু তো মন্ত্রীই থাকবে না। গতবার প্রতিমন্ত্রী হওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রী হবেন বলে মতুয়াদের অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। এতে মতুয়াদের অনেকের মনে ক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় এবারও উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি, তার মধ্যে অন্যতম আসন বালুরঘাট। দ্বিতীয়বারের জন্য সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। এবার 36 জন প্রতিমন্ত্রীর অন্যতম সুকান্ত। জেলাবাসী হিসেবে তো আমরা খুবই গর্বিত। এই প্রথম বালুরঘাট থেকে বা এই জেলা থেকে কেউ কেন্দ্রীয় স্তরে প্রতিমন্ত্রী হলেন। সুকান্ত মজুমদার এমপি হিসেবে অনেক কাজ করেছেন। উনি যেমন মানুষ তেমন যেন প্রশাসক হিসেবেও আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেন। ওনাকে মন্ত্রী করা হয়েছে এবং মন্ত্রী হয়ে উনি 5 বছরে আমাদের জেলার উন্নয়নের সাথে কতখানি কি কাজ করেন সেটা আমাদের এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। নিউজ 18 বাংলা। পদ্মে এক ব্যক্তি এক পদ ফর্মুলা। বাংলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরে কে? বঙ্গ বিজেপির ব্যাটন এবার কার হাতে? একাধিক নামে জল্পনা তৈরি হয়েছে। ঠিক কোন কোন নামে জল্পনা তৈরি হয়েছে একটু জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, বিজেপিতে বিজেপির সার্বিকভাবে নিয়ম রয়েছে যে সেখানে এক ব্যক্তি দুটো পদে তিনি থাকতে পারেন এবং সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন এবং আজকে তাকে শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রাজ্য সভাপতি থাকতে পারবেন না। আজকে সুকান্ত মজুমদার যদিও তিনি জানিয়েছেন আপাতত তিনি কিছুদিন তিনি রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু বিকল্প নাম ইতিমধ্যে বেশ কিছু বিকল্প নাম শোনা যাচ্ছে, যার মধ্যে মহিলা নেত্রীদেরও কয়েকজনের নাম কিন্তু শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কোনো নামটি কিন্তু চূড়ান্ত করা হয়নি। তার কারণ তারা যেটা বলছেন যে বঙ্গ বিজেপির ক্ষেত্রে সাংগঠনিক দিকের কথা মাথায় রেখে এবং একই সঙ্গে 2026-এর কথা মাথায় রেখে চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে একাধিক নেতা নেত্রীর নাম উঠে আসছে। তার মধ্যে যেমন দিলীপ ঘোষ আছেন, লোকেশ চট্টোপাধ্যায় আছেন এবং তার মধ্যে পুরনো নেতা নেত্রীদের নামও কিন্তু কিছু উঠে আসছে। জগন্নাথ সরকারের মতো সাংসদদের নামও কিন্তু সেখানে উঠে আসছে। বেশ, নতুন নাম ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি রাজ্য সভাপতি বলছেন সুকান্ত মজুমদার। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। কোচবিহারে বিজেপির হেভিওয়েট প্রার্থীর হার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে ছিলেন নিশীথ প্রামাণিক, তাকে হারিয়ে কোচবিহার আসনটি ছিনিয়ে নিল তৃণমূল। তাদের এই জয়ের পিছনে রয়েছে একাধিক ফ্যাক্টর, দেখুন। উত্তরবঙ্গে তৃণমূল এবার একটি আসন পেয়েছে, বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কোচবিহার। নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে দিয়েছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। পর্যবেক্ষকদের মতে এটা শুধু জগদীশ চন্দ্র বসুনিয়ার জয় নয়, এটা কোচবিহারে টিম টিএমসির জয়। কোচবিহার লোকসভা কেন্দ্রে রাজবংশী ভোট প্রায় 32%। রাজবংশী প্রভাবিত এই কোচবিহার আসনে 2019-এ জেতেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হন। তাই এই আসনটি ছিল বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। তৃণমূলের সামনেও ছিল কঠিন লড়াই। নিশীথের বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নামেন উদয়ন। তাকে হারানোটা বিশেষভাবে প্রয়োজন ছিল। যারা মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বঞ্চনা করে তাদের ভোটে জেতার কোনো অধিকার নেই। সেই জন্যই আমি এই কথা বলেছিলাম যে 5 বছর যে মানুষের পাশে থাকেনি, যে মানুষের সাথে যোগাযোগ রাখেনি, ভোট নিয়ে চলে গেল, তাকে যদি এবার আমরা হারাতে না পারি তাহলে আমার জীবদ্দশায় আমি আর এই কুচবিহার আসন আমরা জিততে পারবো না। কুচবিহারে এবার নেতারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন, কর্মীরাও স্বাভাবিকভাবে ঐক্যবদ্ধ ছিলেন। ভোট ঘোষণা হতেই কোচবিহারে ধুন্ধুমার হয়। মুখোমুখি সেদিন উদয়ন নিশীথ। তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটে এসডিপিওর। এরপরে ভোট, হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত 39,250 ভোটে নিশীথ প্রামাণিককে হারিয়ে দেন জগদীশ চন্দ্র বসুনিয়া।
গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এককাট্টা হয়ে কাজ করেছে তৃণমূল। উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, তিন গুরুত্বপূর্ণ নেতায় লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। মমতা মাঝির উন্নয়ন, মমতা মাঝির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং আমরাও যারা রয়েছি নেতৃবৃন্দ, তারাও সবাই একসাথেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে মমতা মাঝির প্রার্থীকে জেতানোর জন্য আমরা কোমর বেঁধে নেমেছিলাম, যার জন্য জয়টা আমাদের এসছে। এই কোচবিহারে বারবার দাবি উঠেছে পৃথক রাজ্যের। কখনো সুর চড়িয়েছেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ। কেন্দ্রীয় মন্ত্রী জন বালা আর নিশীথ প্রামাণিকের নেতৃত্ব বা কামতাপুর রাজ্যখানক গঠন করা হোক। কখনো আবার পৃথক রাজ্যের দাবিতে সুর চড়িয়েছেন বিজেপিরই তৎকালীন সাংসদ জন বার্লা। কিন্তু পৃথক রাজ্য তো দূরে থাক, কোচবিহারে রাজবংশী এবং কোচদের ন্যূনতম দাবি দেওয়াও বিজেপি পূরণ করতে পারেনি বলে অভিযোগ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। এখানেই শেষ নয়, এলাকায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও অনেকের মতে তৈরি হয়েছিল ক্ষোভ। অভিযোগ, তাকে কোচবিহারে সেভাবে পাওয়াই যেত না, তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। উনি তো 5 বছরে কোথাও দেখা যায়নি এলাকায়, এটা একটা বড় কারণ। তারপরেও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন সার্টিফিকেট দরকার হয়, অনেক ঘন্টার পর ঘন্টা ধরা দিয়েছে, পায়নি দেখা, এইভাবেই একটা ক্ষোভ জমতে থাকে। এমনকি নিশীথের সঙ্গে বিজেপিরই একাংশের বিরোধ ছিল বলে জানা গেছে। এসবেরই নিটফল, কোচবিহারে এবার ফুটল ঘাসফুল। বিজেপির থেকে কোচবিহার ছিনিয়ে নিল তৃণমূল, হারলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক। নিউজ 18 বাংলা। 18তম লোকসভা নির্বাচন শেষ, কিন্তু ফের ভোটের লাইনে দাঁড়াবেন মানুষ। কারণ বাংলায় ফের ভোট, এবার উপনির্বাচন। 4 কেন্দ্রে উপনির্বাচন, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলায় বিধায়কের মৃত্যুতে ফের নির্বাচন। 10ই জুলাই ভোট এবং 13ই জুলাই ভোট গণনা। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ভোটের ঢাকে কাঠি। এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল কমিশন। উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলায়। আগামী 10ই জুলাই ভোট, 13ই জুলাই গণনা। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে 3টিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জে বিজেপি এগিয়ে 46,739 ভোটে, রানাঘাট দক্ষিণে বিজেপির লিড 36,936 আর বাগদায় 20,614। একমাত্র মানিকতলায় 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। 2011 সালের বিধানসভা ভোটেও ছবিটা একই রকম ছিল। রায়গঞ্জে বিজেপি জেতে 20,748 ভোটে, রানাঘাট দক্ষিণে 16,515 ভোটে, বাগদায় বিজেপি জয়ী হয় 9,792 ভোটে, কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূল জেতে 20,238 ভোটে। আবারও বিধায়ক হন সাধন পাণ্ডে, তার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন। অন্যদিকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিজেপির বিধায়ক ছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। বিজেপির এই 3 বিধায়কই তৃণমূলে যোগ দেন। 24-এর লোকসভা ভোটে তাদের প্রার্থী করে ঘাসফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তারা ভোটে লড়েন, কেউই জিততে পারেননি। তাদের পদত্যাগের জেরেই ফের ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। এই 3 জনেরই ফের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা। এই 4 কেন্দ্র ছাড়াও বাংলায় আরো 6 বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচন হবে, কারণ এই 6 কেন্দ্রের বিধায়করাই এবার সাংসদ হয়েছেন। এর মধ্যে 5 জন তৃণমূলের, 1 জন বিজেপির। যেমন নৈহাটির পার্থ ভৌমিক, মেদিনীপুরের জুন মালিয়া, সিতাইয়ের জগদীশচন্দ্র বসুনিয়া, তালডাংরার অরূপ চক্রবর্তী, হারোয়ার হাজি নুরুল ইসলাম এবং মাদারিহাটে বিজেপির মনোজ টিক্কা। নিউজ 18 বাংলা। এবার
চন্দ্রকোনার দিকে নজর রাখবো। একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। বান্দিপুরের যে দেখুন, প্রথমে সিসি ক্যামেরা ফুটেজ দেখুন, কয়েকজন মহিলা তারা ঢুকছেন, কোথায় ঢুকছেন? প্রধানের ঘরে ঢুকছেন। পঞ্চায়েত প্রধান, মহিলা পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকছেন যে সিসি ক্যামেরা ফুটেজ। এই পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে পঞ্চায়েত প্রধানকে মারধর করা হচ্ছে। মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধর করছেন কয়েকজন মহিলা। এখানেই শেষ নয়, ওই মহিলা পঞ্চায়েত প্রধানকে টানতে টানতে বের করে নিয়ে আসেন বাইরে, সেখানেও মারধর করা অভিযোগ এবং আহত মহিলা পঞ্চায়েত প্রধান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কেন মারধর করা হলো মহিলা পঞ্চায়েত প্রধানকে জানবো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো তমশ্রী, ওই মহিলা প্রধান অর্থাৎ রিঙ্কু দোলই তিনি যেটা দাবি করছেন যে চন্দ্রকোনা 2 ব্লক তৃণমূলের সভাপতি হীরালাল ঘোষ দীর্ঘদিন ধরে তার উপর প্রসার ক্রিয়েট করছিলেন। শুধু তাই নয়, তার অনুগামীরা ফোনে হুমকি দিচ্ছিলেন। কেন না, এই যে গ্রাম পঞ্চায়েতের যেসব কাজকর্ম চলে সেই কাজকর্মের উপর দখলদারি চাই এই হীরালাল ঘোষ, এবং সেইটাতে রাজি না হওয়ায় তার উপরে আক্রমণ করা হয়েছে। আজকে যেটা সিসি ক্যামেরায় ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তিনি যখন প্রধানের রুমে বসেছিলেন তখন হঠাৎ কিছু মহিলা আসে এবং তাকে অতর্কিত আক্রমণ করে, কিল চর ঘুষি। শুধু তাই নয়, তাকে অফিস থেকে টেনে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গিয়ে তাকে ফেলে লাঠি পর্যন্ত মারা হয় এবং অসুস্থ হয়ে এই রিঙ্কু দোলই তিনিও এখন চিকিৎসাধীন রয়েছেন। এই নিয়ে আমরা ব্লক সভাপতি হীরালাল ঘোষের সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য পুরোপুরি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বিধায়কের সাথে আমরা আগে থেকে দেখেছি, বেশ কয়েকবার উঠে এসেছে চন্দ্রকোনার যে তৃণমূল বিধায়ক অরূপ ধারা, তার সাথে এই হীরালাল ঘোষ, অর্থাৎ হীরালাল ঘোষ আগে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, এখন ব্লক তৃণমূলের সভাপতি তিনি আছেন। এই 2 জনের মধ্যে একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের রয়েছে এবং 2 অনুগামীদের মধ্যে মাঝে মধ্যে বিবাদ জড়িয়ে পড়ে এবং সেই বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু অরূপ ধারা যেটা জানিয়েছেন যে দোষী যেই হোক এই ঘটনা মেনে নেওয়া যাবে না। পুলিশকে বলা হয়েছে যাতে করে যারা দোষী তাদের উপরে কঠোর শাস্তি যেন পায়, এবং শুধু তাই নয়, তিনি রাজ্য নেতৃত্বকেও এই বিষয়টি জানাবেন। সুকান্ত, হীরালাল আমাকে ওই পদ থেকে সরাবে, আমাকে একদম সহ্য করতে পারে না সে। তার সঙ্গে সহমত হতে হবে। তার সঙ্গে যদি আমি মদ দিয়ে কাজ করি, তার কথা শুনি, আমি তার কথা শুনিনি, চুরি করতে হবে, হ্যাঁ তলাবাজি সে করতে আসবে অফিসে, সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয়। আমি সেটি মানিনি, আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দশা। ঘটনা একটা ঘটেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর আক্রমণ হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। আমি প্রধানকে এবং পঞ্চায়েত মেম্বারদেরকে বলেছি পুলিশের কাছে অভিযোগ জানাতে। আমি পুলিশের সাথেও কথা বলেছি। দোষী যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেন শাস্তি পায়। চন্দ্রকোনা থেকে চলে যাব রায়গঞ্জের ছবি আপনারা দেখছেন। পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, হেনস্থার অভিযোগ রায়গঞ্জে, সেখানেও পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। কি কারণে বিক্ষোভ অবশ্যই জানবো। রীতিমতো উত্তেজনা ছড়ায় রায়গঞ্জে, আর কি কারণে বিক্ষোভ, হেনস্থা, ঠিক কি অভিযোগ রয়েছে জানবো। মুক্তা সরকার রয়েছে আমার সঙ্গে। মুক্তা, অবশ্যই তোমাকে বলি, রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বিঘর গ্রাম পঞ্চায়েতের সরকারি দপ্তরের যে প্রকল্পের প্রধান গ্রামে বলা হয়েছিল যে শ্মশান রয়েছে, সেখানে ফুলের বাগান করা হবে, সেই প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামবাসীদেরকে। সেই গ্রামবাসীরা মেনে নিয়েছিল, কারণ পরিষ্কার রাখার জন্য যে ফুলের বাগান করবে সেটাই মেনে নিয়েছিল। তবে যে তাদের অভিযোগ সেই সরকারি কাজ সম্পূর্ণ হয় এবং তার আজকে উদ্বোধন ছিল। সেখানে গতকাল রাতে যখন গ্রামবাসীরা জানতে পারে যে সেখানে ফুলের বাগান হবে না, সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে এবং বিভিন্ন নোংরা আবর্জনা সেখানে ফেলা হবে। বেশ, আর যে কারণেই বিক্ষোভ দেখান তারা। ওই করছে নোংরা আর বলে নোংরা ফেলাবি, তা আমরা নোংরা ফেলাতে দিব না। কেন নোংরা ফেলাতে দেবেন না কেন? এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফেলাতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে। আমরা তো জানি না যে প্রধান আমাদেরকে, আমাদের পাশের বাড়ি আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা যে এটাকে আমরা নোংরা ফেলাতে চাচ্ছি, জিজ্ঞাসা করতে হবে সবাইকে, গ্রামবাসীকে, এটা করতে চাই ওটা করতে, কিছু বলে নাই, গ্রামবাসীকে জানাইনি। এখন কি করবেন? আমরা কালকে আট বন্ধ করতে দিব, আর করতে দিবই না। এখানে আছে তো আমাদের স্বচ্ছ গ্রামীণ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা মিটিং ডাকছে আর কি, ওটা উদ্বোধন হবে, তার জন্য আসছে। কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে। গ্রামবাসীরা কি বলছে? ওরা করতে দিবে না, নোংরা তো না এখানে কেন দিবে না কিছু শুনলেন?
বলছে ওদের নোংরা টোংরা এখানে শ্মশান টশান আছে, তার জন্য তাই তো বলছো তোমরা, তাই না? হ্যাঁ, ওরা ওইটাই বলছে। একটা SWM একটা প্রজেক্ট সরকারি পরিবেশটাকে দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা, না বুঝে খালি হট্টগন্ডগোল পাকাচ্ছে, এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না। আজকে উদ্বোধন ছিল, ঘরটার সম্পূর্ণ হয়ে গেছে, ওরা তো সবাই দেখেছে, মাপজোক থেকে সবাই দেখেছে। হামলা হলো, হতে চেয়েছিল, হতে পারেনি। আপনাকে তো মারধর করা হলো, দেখলেন? মারতে পারেনি আমাকে, আমি দিয়েছি। সরকারি প্রকল্প আটকে দিতে পারে না। দেখি এখন কি করা যাচ্ছে, কি করতে পারছি। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না।